ইরান যুক্তরাষ্ট্র ফের আলোচনায় বসার ইঙ্গিত মিলছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলে তবে তেহরান পারমাণবিক আলোচনায় ইতিবাচকভাবে অংশ নেবে। এই বার্তাটি যেন ইঙ্গিত দিচ্ছে তেহরান কৌশলগত আলোচনায় পুনর্বিবেচনা করছে। এর আগে 12 দিনের সংঘাতে ঘোলাটে হয়েছিল পরমাণু বৈঠক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা শান্তি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। লারিজানি বলেন, আলোচনা কেবল তখনই কার্যকর যখন দুই পক্ষই স্বীকার করে যে যুদ্ধের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই মন্তব্যটি ইঙ্গিত দিচ্ছে ইরান সামরিক সংঘাতের পরও কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছে। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আগস্টের মধ্যে আলোচনায় ফেরার জন্য ইরানকে চাপে ফেলছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় না ফিরলে তেহরানের ওপর পূর্ণ সংখ্যক নিষেধাজ্ঞা ফিরে আসবে, যা স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও রাজনৈতিক নেতৃত্ব একমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসা দেশের জন্য অপরিহার্য। তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, কেবল কূটনীতি ব্যবহার করেই সামরিক ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি মোকাবেলা সম্ভব। ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা গতবারের সংঘাতের কারণে বাধাগ্রস্ত হয়েছিল। 13 জুন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলায় তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং সামরিক নেতৃত্ব ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। 9 দিন পরে 3টি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়। লারিজানি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধের পথ বন্ধ করে এবং আলোচনায় আসে, আমরা ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাব। কিন্তু যদি তারা আলোচনার মাধ্যমে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেয়, আমরাও পাল্টা ভয়াবহ হামলা চালাব। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানোয়েল ব্যারো বলেন, যে কোনো পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ইরানের নেতৃত্বে এই মুহূর্তে মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। একটি অংশ পশ্চিমা ও আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, আরেকটি অংশ চায় যে কোনো চুক্তিতে যৌথ নিয়ন্ত্রণ ও কঠোর নিশ্চয়তা থাকা আবশ্যক। বিশ্লেষকরা বলছেন, যদি ইউরোপের দেওয়া আগস্টের সময়সীমা পূরণ না হয়, তবে ইরানের ওপর জাতিসংঘের স্ন্যাপব্যাক ক্লজ কার্যকর হয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যা নতুন সংঘাতের সম্ভাবনা বাড়াবে। পরিশেষে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সংবেদনশীল মোড় নিয়েছে। সামরিক শক্তি ক্ষতিগ্রস্ত হলেও কূটনীতি ও কৌশলগত বার্তায় তেহরান এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত। আলোচনার ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক শক্তি ভারসাম্যকেও প্রভাবিত করবে। আলাস্কায় হয়ে গেল বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক। জয়েন্ট বেস এলমেনডর্ফ রিচার্ডসনে অনুষ্ঠিত এই সম্মেলনের রেড কার্পেটের পাশে সারিবদ্ধ দাঁড়িয়েছিল 4টি F-22 র্যাপটর যুদ্ধবিমান, যে ধরনের বিমান আলাস্কার আকাশসীমায় রাশিয়ান বিমান আটকাতে নিয়মিত ব্যবহৃত হয়। গত কয়েক বছরে এই বেস থেকেই একাধিকবার F-22 যুদ্ধবিমান উড়ে গিয়ে আলাস্কার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করা রুশ বোমারু ও যুদ্ধবিমানকে আটকেছে। যদিও এটি আন্তর্জাতিক আকাশসীমা, কিন্তু নরাডের সংজ্ঞা অনুযায়ী এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বাফার। বৈঠকের শুরুতে সাংবাদিকরা ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন ছুড়ে দিলে পুতিন খানিকটা বিভ্রান্ত ভঙ্গি প্রকাশ করেন। তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি যুদ্ধবিরতিতে রাজি হবেন, বেসামরিক নাগরিক হত্যার প্রতিশ্রুতি বন্ধ করবেন কিনা এবং কেন ট্রাম্প এখন তার কথায় ভরসা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বৈঠকের প্রধান লক্ষ্য হিসেবে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি চেয়েছেন। তিনি বলেছেন, কেবল যুদ্ধবিরতিই অর্থবহ শান্তি আলোচনার ভিত্তি হতে পারে। বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পর কিয়েভ আশা করছে এই সম্মেলন 3 পক্ষের ভবিষ্যৎ বৈঠকের পথ খুলে দেবে।
বৈঠক শুরুর আগে ট্রাম্প ও পুতিনকে আলাস্কা 2025 পার্সুইং পিস ব্যাকড্রপের সামনে যৌথভাবে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। তবে কোনো পক্ষই উদ্বোধনী মন্তব্য করেননি। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় ইউক্রেন ও অর্থনীতি ছাড়াও বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা ইস্যু আসতে পারে। ট্রাম্প বলেছেন, আলোচনায় বড় অগ্রগতি না হলে তিনি বৈঠক থেকে উঠে যাবেন। ইউরোপীয় কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করে বলেছেন, নেতারা একান্তে নয়, উপদেষ্টাদের উপস্থিতিতে আলোচনা করছেন, যা নিশ্চিতভাবেই আশ্বস্তকর পদক্ষেপ। তবে ইউক্রেনের অভিযোগ, বৈঠকের দিনেও রাশিয়া তাদের শহরগুলোতে একাধিক হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এ বৈঠক শান্তির পথে একটি সুযোগ হতে পারলেও তাৎক্ষণিক বড় সাফল্যের সম্ভাবনা ক্ষীণ। রাশিয়া এখনও যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছে না, বরং আঞ্চলিক চাপ ধরে রাখতে চাইছে। শেষমেশ আলাস্কার এ সম্মেলন থেকে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও এটি কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের একটি বড় রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। শান্তি নাকি সংঘাত তা নির্ভর করবে এই বৈঠকের ফলাফলের উপর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ট্রাম্প পুতিন বৈঠকের প্রতি বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেছেন। অন্যদিকে আলাস্কাকে ঘিরে টহল দিচ্ছে চীন ও রাশিয়ার যুদ্ধবহর, যার মুখোমুখি অবস্থান নিয়েছে ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ মার্কিন নৌবহর। গত 8 আগস্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোন কথোপকথন হয়েছে। পুতিনের অনুরোধে এই কথোপকথনে শি জিনপিং জানিয়েছেন যে তিনি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে চলমান যোগাযোগে সন্তুষ্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির মতে, পুতিন তার চীনা সমকক্ষকে মার্কিন রুশ আলোচনার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। এই কথোপকথনটি 2 মাসের মধ্যে দ্বিতীয়বার, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রমাণ। জিন লিয়ান বলেছেন, চীন এমন সকল উদ্যোগকে সমর্থন করে যা সংকটের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখে এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও উন্নত সম্পর্ককে স্বাগত জানায়, যা ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানকে এগিয়ে নিতে পারে। তিনি শুভকামনা জানিয়ে বলেন, যত শীঘ্র সম্ভব একটি ন্যায্য, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছাবে, যা সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য। বিশ্লেষকদের মতে, জেলেনস্কিকে আলাস্কা বৈঠক থেকে বাদ রাখা মস্কোকে বার্তা দেয় যে তারা দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড যে কোনো শান্তি ব্যবস্থায় ধরে রাখতে পারে। একই সাথে এটি ইঙ্গিত দেয় যে মহাশক্তিগুলো জোর করে সীমানা পরিবর্তন করতে পারে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রতি চীনের অবস্থান একটি জটিল ভারসাম্য প্রতিফলিত করে। তবে চীন রাশিয়ার অত্যাধিক ঝুঁকি গ্রহণ নিয়েও উদ্বিগ্ন। বেইজিং আশঙ্কা করে যে ক্রেমলিনের দ্বন্দ্বমূলক ঝুঁকি নেয়া ইউরোপকে চীন বিরোধী একটি স্থায়ী অবস্থানে প্ররোচিত করবে। চীনের জন্য ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল একটি কৌশলগত দ্বিধা। একদিকে একটি ঠান্ডা সংঘাত রাশিয়াকে কম চাপে রাখবে এবং চীন রাশিয়া অংশীদারিত্বকে শক্তিশালী করবে। অন্যদিকে যদি এই বৈঠক পশ্চিমে একটি নতুন মিউনিখ মুহূর্ত হিসেবে দেখা হয়, তাহলে এটি চীনের বিরুদ্ধে পশ্চিমা জোট আরও শক্তিশালী করতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পুতিনের সাথে প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ একটি অস্থায়ী মার্কিন রুশ উত্তেজনার প্রশমন ঘটাতে পারে, তবে এর মাধ্যমে স্থায়ী ইউক্রেন শান্তি চুক্তি বা বৃহত্তর কৌশলগত ভারসাম্য পরিবর্তন করার সম্ভাবনা কম। আলাস্কা বৈঠকের ফলাফল নির্ধারণ করবে চীন ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে কতটা সক্রিয় ভূমিকা পালন করবে, নাকি বরাবরের মতোই পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তার অব্যাহত রাখবে।
progress today. I've always had a fantastic relationship with President Putin. Киеве и европейских столицах вас примут. আলাস্কার ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ফলপ্রসূ আলোচনা করেছি, কিন্তু কয়েকটি বড় ইস্যুতে এখনও এগোতে পারিনি। যতক্ষণ সমাধান হবে না ততক্ষণ কোনো চুক্তি হবে না। তিনি জানান, আমি শিগগিরই ন্যাটোকে কল করব, বিভিন্ন উপযুক্ত নেতাদের ফোন করব, আর অবশ্যই প্রেসিডেন্ট জেলেনস্কিকে আজকের বৈঠকের সবকিছু জানাবো। Interfered with by the Russia hoax. I made it. প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আজ আমরা এখানে নতুন করে শুরুর উদ্দেশ্যে এসেছি। 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো সফল প্রচেষ্টা হয়নি। আমি বিশ্বাস করি কূটনীতিই নিশ্চিত করবে শান্তি। আমেরিকা চায় না ইউক্রেনের মাটিতে ট্যাঙ্ক চলুক। আমাদের লক্ষ্য স্পষ্ট, যুদ্ধবিরতি, কনড্রারা ফিরে পাওয়া, ইউক্রেন দখলমুক্ত হওয়া। আমরা 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চাইব, আর যদি না হয় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার অঙ্গীকার থাকবে। We look forward to dealing. We're going to try and get this over with. We really made some. প্রেসিডেন্ট ট্রাম্প যোগ করেন, আমি পুতিনের কাছে বলেছি আপনি শক্তি দেখাতে পারেন, কিন্তু আপনি চাইছেন সম্মান। সম্মান আছে কূটনীতিতে, অস্ত্রে নয়। আসুন আমরা 2 দেশের স্বার্থে একসঙ্গে কাজ করি। আমি আজ নিশ্চয়তা দিতে পারি, আমেরিকার দৃষ্টিতে ইউক্রেনের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। পুতিন তার বক্তব্যে বলেন, এই বৈঠক একে অপরকে বুঝতে সাহায্য করেছে। রাশিয়ার লক্ষ্য নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি। আমরা চাই না যুদ্ধ পরিস্থিতির মধ্যে বসবাস করতে। তবে আমাদের বোঝা উচিত, রাশিয়া তার পূর্বাঞ্চল লুহান্স্ক, দোনেটস্ক, জাপোরিজিয়া ও খেরসন রক্ষা করতে চাইবে। ইউক্রেন যদি নিরপেক্ষ থাকে, ন্যাটোতে প্রবেশের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে, তাহলে আলোচনার পথ সুগম হয়। আমরা কোনো আঞ্চলিক পরিবর্তন চাই না, তবে ফ্রন্টলাইন থেকে সরিয়ে নিলে পুনর্গঠন সহজ হবে। অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধির দিকে মনোযোগ দেব। এশিয়ার শক্তি উপস্থাপন বাড়াবে বিশ্ব শান্তি। আমেরিকার সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়ন করলে ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি হবে না। উভয় নেতাই আশা প্রকাশ করেছেন পরবর্তীতে ত্রিপাক্ষিক বৈঠকে ইউক্রেনীয় নেতার অংশগ্রহণের। তবে যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে কড়া শর্ত থাকবে বলে বার্তা দিয়েছেন ট্রাম্প ও পুতিন। ট্রাম্পের ভাষ্যে বিশেষ করে মার্কো রুবিও, স্টিভ উইটকফ সহ তার প্রশাসনের শীর্ষ কর্তাদের ভূমিকা গুরুত্ব পেয়েছে। সবশেষ সিদ্ধান্ত তাদের উপর যোগ করেন তিনি। Marco and Steve and some of the great people from the Trump administration who have come here, Scott. যুদ্ধবিরতি, ভূখণ্ড বিনিময় ও নিরাপত্তা বিষয়ক হতাশার অভিযোগ সমাধান নিয়ে আগামী কয়েক দিনের কৌশলগত কার্যক্রম কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে ন্যাটো, কিয়েভ ও মস্কোর পরবর্তী কর্মকাণ্ডের ওপর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাঁটার ভঙ্গি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এটি স্রেফ শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং সোভিয়েত আমলের কেজিবি অস্ত্র প্রশিক্ষণের গভীর ছাপ। পুতিন হাঁটার সময় ডান হাত প্রায় স্থির রাখেন, যেন বুকের কাছে কিছু ধরে রেখেছেন, আর বাম হাত দুলে ওঠে স্বাভাবিকভাবে। এই ভঙ্গি নাকি সরাসরি সেই গোপন ট্রেনিংয়ের ফল, যেখানে যে কোনো মুহূর্তে অস্ত্র বের করে গুলি চালানোর প্রস্তুতি থাকতে হতো। পর্তুগাল, ইতালি ও নেদারল্যান্ডসের গবেষকরা জানিয়েছেন, কেজিবি ম্যানুয়ালে অপারেটিভদের ডান হাতে অস্ত্র বুকের কাছে রাখতে এবং বাম দিক এগিয়ে নিয়ে হাঁটতে বলা হতো, যাতে শত্রুর সামনে আসা মাত্র দ্রুত গুলি চালানো যায়। পুতিন সোভিয়েত পতনের আগে কেজিবিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। সেই কৌশল এখনও বজায় রেখেছেন বলেই তাদের ধারণা। কিন্তু এখানেই শেষ নয়। সম্প্রতি প্রাক্তন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ওয়েন আরও চাঞ্চল্যকর দাবি করেছেন, পুতিন হয়তো স্টেরয়েড ব্যবহার করছেন। তার মতে, পুতিনের মুখমণ্ডলের গঠন বদলে গিয়ে এখন ডিম্বাকৃতির মতো হয়েছে, যা এনাপলিক বা কর্টিকোস্টেরয়েড ব্যবহারের ইঙ্গিত দিতে পারে।
লর্ডওয়েন টাইমস রেডিওতে বলেন, এটি কোনো বোটক্স বা প্লাস্টিক সার্জারি নয়, বরং স্টেরয়েডের প্রভাব, যা পেশি বাড়ায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এতে মানুষ জটিল রোগে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে। পুতিনের অতিরিক্ত সতর্কতা, লোকজনের সাথে দূরত্ব বজায় রাখা, এমনকি উপদেষ্টাদেরও কোয়ারেন্টাইনে রাখা, সবই এর প্রমাণ হতে পারে। স্টেরয়েড ব্যবহারের আরও একটি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি। অনেক বিশেষজ্ঞদের মতে কোভিড মহামারীর সময় দীর্ঘ বিচ্ছিন্নতা এবং শারীরিক পরিবর্তনের প্রভাবে পুতিনের মানসিক স্থিতি ভেঙে পড়েছে, যা ইউক্রেন আক্রমণের মতো বড় সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। পুতিন দাবি করেছেন ইউক্রেনে সেনা পাঠানো হয়েছে নির্যাতন ও গণহত্যার শিকার মানুষদের রক্ষা করতে, কিন্তু পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রমাণ পায়নি বলে জানায়। পশ্চিমা দেশগুলো বলছে এটি তার একতরফা অজুহাত, যা বাস্তবে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। বিশ্লেষকরা বলছেন পুতিনের হাঁটার ধরন থেকে শুরু করে তার শারীরিক পরিবর্তন সবকিছু ইঙ্গিত দিচ্ছে তিনি এখনও শারীরিকভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং মানসিকভাবে আরও কঠোর অবস্থানে রয়েছেন। ফলাফলের অপেক্ষা না করেই ট্রাম্প পুতিন বৈঠক চলাকালীন ইউক্রেনের পক্ষ থেকে উঠে এলো এক অপ্রত্যাশিত বার্তা। জনগণকে বিক্রি মেনে নেবে না ইউক্রেন। ইউক্রেনীয় সংসদ সদস্য হালিনা ইয়ানচেস্কো সতর্ক করে দিয়েছেন, ভূমি বিনিময় মানে আসলে মানুষকে বিনিময় করা, আর এই অমানবিক চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইয়ানচেস্কো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ভূখণ্ড ছাড়ের সিদ্ধান্তে অবশ্যই ইউক্রেনের মতামত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, ট্রাম্পের এই বক্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং ইউক্রেনের সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই সিদ্ধান্ত ইউক্রেনের ওপরই নির্ভর করবে। ইয়ানচেস্কো সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যখন ভূমি বিনিময়ের কথা বলি তখন আমরা আসলে মানুষের ভাগ্য বিনিময়ের কথা বলছি। এটা সম্পূর্ণ অন্যায়। তিনি স্পষ্ট করে দেন, এই অঞ্চলগুলোতে লক্ষাধিক ইউক্রেনীয় নাগরিক বাস করেন। কোনো ভূখণ্ডের বিনিময় মানেই তাদেরকে রুশ নিয়ন্ত্রণে ঠেলে দেয়া। ইয়ানচেস্কো জোর দিয়ে বলেন, আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রে কেউই চাইবে না তাদের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিন তারা কোন দেশের নাগরিক হবেন। একইভাবে ইউক্রেনীয়রাও তা চায় না। যখন সম্ভাব্য শান্তি আলোচনার শর্ত নিয়ে জল্পনা তুঙ্গে, তখনই উঠে এলো এমন বক্তব্য। অনেকে মনে করছেন ভূখণ্ড ছাড়া বা বিনিময়ের প্রস্তাব রাশিয়াকে নতুন করে উৎসাহিত করতে পারে, যা ভবিষ্যতে আরও আগ্রাসী পদক্ষেপের পথ খুলে দেবে। ইয়ানচেস্কো সতর্ক করেছেন, যদি বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তাদের ভূখণ্ড ও মানুষকে বাণিজ্যের পণ্য হিসেবে বিবেচনা করতে শুরু করে, তবে শুধু পুতিন নয়, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মতো শাসকরাও একই নীতি গ্রহণ করবে। তিনি কড়া ভাষায় বলেন, আমরা মানুষকে বিক্রির টেবিলে বসতে দেব না। এদিকে ট্রাম্প ও পুতিনের বৈঠক ইতোমধ্যে চলছিল। দুই পক্ষের প্রতিনিধি দলও সেখানে উপস্থিত। বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুঝে যাবেন পুতিন আসলেই শান্তির ব্যাপারে আগ্রহী কিনা, আর যদি না হন তবে তিনি হেঁটে বেরিয়ে আসবেন। ট্রাম্পের ভাষায়, আমি হয়তো বলবো শুভকামনা, আর সেটাই শেষ হবে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং আন্তর্জাতিক কূটনীতির বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেয়া হলে তা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তায় গভীর প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত ইয়ানচেঙ্কোর সতর্কবার্তা শুধু কিয়েভ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। কারণ একবার যদি মানুষকে ভূরাজনৈতিক দর কষাকষির মুদ্রা বানানো হয়, তবে তার প্রভাব সীমান্ত ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।
আলাস্কার জয়েন্টে বসে শুক্রবারের শীর্ষ বৈঠক যেন কূটনীতির চেয়ে বেশি এক সামরিক সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নেতাকেই অতীতে যাদের একাধিকবার হত্যা চেষ্টা হয়েছে, এবার তারা মুখোমুখি হলেন এমন এক পরিবেশে যেখানে প্রতিটি অস্ত্র, প্রতিটি এজেন্ট, এমনকি অনুবাদকারকদের বসার স্থানেও মিলবে গান ফর গান সমতায়। এটি কেবল নিরাপত্তা নয়, বরং মর্যাদা ও ক্ষমতার প্রতীকী প্রদর্শনীয়। শীর্ষ বৈঠকের এই নিরাপত্তা চুক্তি অনুযায়ী যতজন মার্কিন এজেন্ট বৈঠকের বাইরে থাকবে, ঠিক সমসংখ্যক রুশ এজেন্টও বিপরীত দিকে অবস্থান নেবেন। যদি 10 জন সিক্রেট সার্ভিস সদস্য থাকে, তাহলে 10 জন রুশ এফএসও সদস্য থাকবে একই অবস্থানে। এমনকি অনুবাদকারকদের বসার স্থান, মোটর কোডের আগমনের ক্রম, দরজা খোলার নিয়ম সবকিছুতেই থাকবে সমন্বিত সমতা। এক পক্ষ অন্য পক্ষের গাড়ির দরজা খুলবে না কিংবা অন্য পক্ষের গাড়িতে উঠবে না, এমনটাই কড়া নিয়মে বাঁধা। নিরাপত্তা বলয়ের 3টি স্তর থাকবে: অভ্যন্তরীণ, মধ্যবর্তী ও বহিরাবরণ। পুতিনের নিকটবর্তী বলয় নিয়ন্ত্রিত করবে রাশিয়ার এফএসও, আর বাইরের বলয় সুরক্ষিত ছিল মার্কিন সিক্রেট সার্ভিস। সাবেক ডেপুটি ডিরেক্টর এটি স্মিথ জানিয়েছেন, দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সাধারণত সহযোগিতামূলক সম্পর্ক থাকে, প্রতিযোগিতা নয়। এই বৈঠক হয়েছে একটি সামরিক ঘাঁটিতে, যেখানে আকাশসীমা নিয়ন্ত্রিত এবং প্রবেশ পথ সুরক্ষিত। ফলে নিরাপত্তা কার্যক্রম তুলনামূলকভাবে সহজ হলেও কৌশলগত দিক থেকে এটি এক নিখুঁত সমন্বয়ের পরীক্ষা। Если бы я был президентом, то войны бы не было. পুতিনের নিরাপত্তা দলকে বলা হয় বিশেষভাবে বাছাই করা দল, যাদের শারীরিক সক্ষমতা, অপারেশনাল মনস্তত্ত্ব এবং সর্বোচ্চ সতর্কতা প্রমাণিত। তাদের হাতে থাকে বুলেট প্রুফ বিপ টেস্ট, যা মুহূর্তে প্রেসিডেন্টকে ঢেকে ফেলতে পারে, আর সঙ্গে থাকে 9mm SR-1 ভেক্টর পিস্তল, গুলিসহ আর্মার পিয়ার্সিং। 2015 সালের পর এই প্রথমবার পুতিন যুক্তরাষ্ট্রে সফর করেছেন। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর মার্কিন রাজনীতিতে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছিল। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সেনেটর লিডসে গ্রাহাম সরাসরি হত্যার আহ্বান জানিয়েছিলেন। ফলে এবার তার সফর ঘিরে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছিল। এদিকে বৈঠকের প্রস্তুতিতে সিক্রেট সার্ভিস এজেন্টরা দিনরাত কাজ করেছে। আলাস্কার এজেন্ট পাঠানো, থাকার ব্যবস্থা, মোটর কোডের জন্য এসইউভি উড়োজাহাজে পাঠানো, সবকিছু মিলিয়ে যেন এক সামরিক অভিযানই চলেছে। সমগ্র আয়োজনটি শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল না, বরং এটি একটি প্রতীকী শক্তি প্রদর্শন হয়েছে, যেখানে কোনো পক্ষই অন্য পক্ষের চেয়ে 1 ইঞ্চি বেশি বা কম নয়। গান ফর গান এই সমীকরণই প্রমাণ করে আলোচনার টেবিলে শুধু কথার লড়াই নয়, আড়ালে চলছে শক্তি ও মর্যাদার নীরব প্রতিযোগিতা। চীন সর্বোচ্চ সহায়তা দিচ্ছে ইরানকে, যা মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণ তৈরি করতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, জুন মাসের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনে চীন গোপনে ইরানকে সহায়তা দিচ্ছে, আর তেল আবিব এটিকে সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে দেখছে। ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, প্রয়োজনে ইরানে আবারও হামলা চালাবে ইসরায়েল। তার দাবি, জুনের প্রিমটিভ স্ট্রাইক বা আগাম হামলা সফল হয়েছে, কিন্তু ইরান যদি চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র শক্তি পুনর্গঠন করে, তাহলে নতুন সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। ইসরায়েলের আশঙ্কা, বেইজিং সরাসরি অস্ত্র সরবরাহের ঘোষণা না দিলেও কার্যত ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলে নজরদারি করছে। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখেল লেইটার ভয়েস অফ আমেরিকাকে বলেন, চীনের মাধ্যমে ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের মতো উপকরণ পৌঁছানোর উদ্বেগজনক ইঙ্গিত তারা পেয়েছেন। এদিকে গত মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নিতে চীন সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওই সময় মিডল ইস্ট আই ও ইসরায়েল হায়ম রিপোর্ট করে, ইরান তেলের বিনিময়ে চীনা তৈরি সারফেস টু এয়ার মিসাইল হাতে পেয়েছে, যদিও বেইজিং বলেছে তারা যুদ্ধরত কোনো দেশে অস্ত্র বিক্রি করে না।
জুনের 27 তারিখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে নির্দেশ দেন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি টার্গেট করে নতুন এনফোর্সমেন্ট প্ল্যান প্রস্তুত করতে। অন্যদিকে তেহরান বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাবে এবং নিজেদের প্রতিরক্ষা শক্তি বজায় রাখবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জুলাই মাসে আরাকচির সঙ্গে বৈঠকে বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায়, ক্ষমতার রাজনীতি ও বলপ্রয়োগ প্রতিরোধে এবং বৈধ অধিকারের সাথে রাজনৈতিক আলোচনার মাধ্যমে পাশে থাকবে। ইসরায়েল স্পষ্ট করেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন তারা কোনোভাবেই মেনে নেবে না। আর ইরানও জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির এক চুলও পিছিয়ে যাবে না। এই দ্বন্দ্বে চীনের ভূমিকাই এখন মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যর কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকরা বলছেন, যদি এই ত্রিপাক্ষিক উত্তেজনা আরও বাড়ে তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। চীনের অর্থনৈতিক বিনিয়োগ, ইরানের সামরিক সংকল্প এবং ইসরায়েলের আক্রমণাত্মক প্রস্তুতি, তিনটি উপাদান মিলেই একটি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। There's no deal until there's a deal. Ходом новой администрации США двусторонний товарооборот начал у нас повышаться. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। দুই নেতা যৌথ বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন, তবে কোনো প্রশ্ন নেননি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য অ্যাঙ্করেজে অনুষ্ঠিত এ শীর্ষ বৈঠকের তাৎপর্য কী এবং ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ কী হতে পারে সেটি বিশ্লেষণ করেছেন বিবিসির 3 সংবাদদাতা। চূড়ান্ত চুক্তি না হলে আসলে কোনো চুক্তিই নেই। বৈঠকের পর অ্যাঙ্করেজে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সরাসরি স্বীকার না করলেও ট্রাম্প ঘুরিয়ে ফিরিয়ে এটা মেনে নিলেন, প্রায় 3 ঘন্টার আলোচনার ফল হলো কোনো চুক্তি নয়, যুদ্ধবিরতিও নয়। হাতে গোনা কিছু অর্জন নিয়ে সংবাদ করার মতো কিছুই নেই। There's no deal until there's a deal. ট্রাম্প দাবি করেছেন পুতিনের সঙ্গে তিনি কিছু ভালো অগ্রগতি করেছেন, কিন্তু সেই অগ্রগতির প্রকৃত চিত্র কি সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ফলে বিষয়টি নিয়ে বিশ্ব কল্পনার উপরই থেকে গেল, আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কিছুক্ষণ পর এমন স্বীকারোক্তি দিয়ে সাংবাদিকদের প্রশ্ন না নিয়েই কক্ষ ত্যাগ করেন ট্রাম্প। ট্রাম্প এতদূর ভ্রমণ করে এসে এ ধরনের অস্পষ্ট বার্তা দিয়ে ফিরলেন। তবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের কাছে এটা স্বস্তির বিষয় যে তিনি একতরফাভাবে কোনো ছাড় দেননি বা ভবিষ্যৎ আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো চুক্তি করেননি। নিজেকে শান্তিদূত ও চুক্তির কারিগর হিসেবে তুলে ধরতে ভালোবাসেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ আলাস্কা থেকে ফিরলেন তিনি না শান্তিদূত হয়ে না চুক্তি করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ভবিষ্যতে আরেকটি সম্মেলনের কোনো ইঙ্গিত নেই। পুতিন মস্কোতে পরবর্তী বৈঠকের কথা হালকাভাবে বললেও বিষয়টি অনিশ্চিত। যদিও ইউক্রেন বা রাশিয়ার মতো ট্রাম্পের ঝুঁকি ততটা বড় ছিল না, তবু বৈঠকের আগেই মাত্র 25% ব্যর্থতার আশঙ্কা থাকবে বলে আশ্বাস দেওয়া প্রেসিডেন্টের জন্য এ ফল তার ঘরোয়া ও বৈশ্বিক ভাবমূর্তিতে আঘাত হানল বলে মনে করেন বিবিসির ওই 3 সংবাদদাতা। এর ওপর আরও বিব্রতকর ছিল সংবাদ সম্মেলন সদৃশ অনুষ্ঠানে পুতিনের দীর্ঘ বক্তব্যের সময় ট্রাম্পের নীরব দাঁড়িয়ে থাকা। সাধারণত ওভাল অফিসে বিদেশি নেতারা চুপচাপ থাকেন আর প্রেসিডেন্টরা কথা বলেন। ট্রাম্প পুতিন বৈঠকের পর ঘটল এর উল্টোটা। আলাস্কা যে একসময় রুশ আমেরিকা ছিল তা পুতিনের শিবির প্রায়ই স্মরণ করিয়ে দেয়। এই ঐতিহাসিক পটভূমিতেও পুতিন যেন এখানে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন। বিষয়টি আগামী দিনগুলোতে ট্রাম্পের মনে দাগ কাটতে পারে, বিশেষ করে যখন সংবাদ মাধ্যম এই বৈঠককে ব্যর্থ বলে আখ্যা দেবে। Thank you very much. Thank you. এখন প্রশ্ন হলো, যা সাংবাদিকেরা শুক্রবার জানতে পারেননি, ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবেন? ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন হয়তো 2-3 সপ্তাহের মধ্যেই বিবেচনা করবেন। কিন্তু রাশিয়া যুদ্ধবিরতির পথে না এলে কঠিন পরিণতি হবে বলে আগের দেওয়া হুঁশিয়ারির পর এ ধরনের অস্পষ্ট জবাব নতুন প্রশ্নই বাড়াচ্ছে। Tremendous Russian business representatives here, and I think everybody wants to deal with us. We've become the hottest country anywhere in the world in a very short period of time. And পুতিন ও ট্রাম্প যৌথ বিবৃতি পড়েই মঞ্চ ছাড়লেন সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দিয়েই। রুশ প্রতিনিধি দলও কোনো জবাব না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। এতে স্পষ্ট হলো ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার অবস্থান এখনো ভিন্ন।
ট্রাম্প বারবার রাশিয়ার যুদ্ধবিরতির পক্ষে চাপ দিয়েছেন, পুতিন সেটি মানেননি। দিনের শুরুতে অবশ্য ভিন্ন আবহ ছিল। ট্রাম্প পুতিনকে সম্মানিত অতিথি হিসেবে লাল গালিচার সংবর্ধনা দেন। ফলে রুশ প্রেসিডেন্ট পেলেন বৈশ্বিক কূটনীতির মঞ্চে আলোকিত হওয়ার সুযোগ, বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের নেতার পাশে দাঁড়িয়ে। কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া কি হবে? তিনি এখনও পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করাতে পারেননি। আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের হুমকি দিয়েছিলেন। এর মধ্যে ছিল যুদ্ধবিরতিতে পৌঁছানোর চূড়ান্ত সময়সীমা, শর্ত আর নতুন নিষেধাজ্ঞার অঙ্গীকার। কিন্তু সেগুলো এখনও কার্যকর হয়নি। ট্রাম্প কি এবার ওই হুমকি বাস্তবে রূপ দেবেন? এদিকে ইউক্রেনীয়দের আতঙ্ক বেড়েছে পুতিনের বক্তব্যে। সংবাদ মাধ্যমের সামনে তিনি আবারও বললেন, সংঘাতের মূল কারণ দূর না হলে স্থায়ী শান্তি আসবে না। ক্রেমলিনের ভাষায় এই বক্তব্যের অর্থ দাঁড়ায় রাশিয়া এখনও তার আগের লক্ষ্যেই অটল, আর তা হলো ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভেঙে দেওয়া। 3 বছর 6 মাস ধরে পশ্চিমাদের নানা উদ্যোগও পুতিনের মন পরিবর্তন করাতে পারেনি। আলাস্কার বৈঠকেও সে অবস্থান বদলায়নি। শীর্ষ বৈঠক শেষ হলো, এখন কি হবে? এই অনিশ্চয়তাও উদ্বেগ বাড়াচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা কি চলতেই থাকবে? কয়েক মাস ধরে পশ্চিমারা রাশিয়াকে যুদ্ধবন্ধে সময়সীমা বেঁধে দিলেও সেই সীমা কেটে গেছে কোনো ফলাফল ছাড়াই। দেওয়া হুঁশিয়ারিগুলো কার্যকর হয়নি। ইউক্রেনীয়দের কাছে এটি যেন পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার আমন্ত্রণের মতো। আর অ্যাঙ্করেজ বৈঠকের পর স্পষ্ট অগ্রগতির অভাব তারাও একইভাবে দেখছেন। ট্রাম্পের মেয়াদকালে তাইওয়ান আক্রমণ করবে না চীন, ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি নাকি দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। বিশেষ করে তাইওয়ান প্রণালী ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য কেবল রাজনৈতিক বার্তাই নয়, কৌশলগত ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। ট্রাম্প জানান, শি জিনপিং তাকে বলেছেন, যতদিন আপনি প্রেসিডেন্ট আছেন আমি কখনো তাইওয়ান আক্রমণ করব না। তবে শি একই সঙ্গে যোগ করেছেন, চীন ধৈর্যশীল, আমরা সময় নিয়ে এগোবো। অর্থাৎ আক্রমণ আপাতত বন্ধ হলেও ভবিষ্যতের জন্য বেইজিং কোনো প্রতিশ্রুতি দেয়নি। চীনের দূতাবাস অবশ্য জোর দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যু হলো যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সবচেয়ে স্পর্শকাতর এবং মৌলিক বিষয়। ওয়াশিংটনকে এক চীন নীতি মানতে হবে, নইলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রণালীর স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে তাইওয়ান সতর্ক করেছে, তাদের নিরাপত্তা কেবল প্রতিশ্রুতির উপর দাঁড়াতে পারে না। তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির শীর্ষ আইন প্রণেতা ওয়াং টিং ইউ বলেছেন, শত্রুর কথা নয়, নিজেদের প্রতিরক্ষা শক্তির উপরেই আমাদের আস্থা রাখতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, চীনকে চাপে রাখতেই ট্রাম্প হয়তো এই বক্তব্য প্রকাশ করেছেন, কারণ চীনা প্রেসিডেন্ট সরাসরি এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সেই ব্যাপারে কোনো প্রমাণ নেই। বরং এটি হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের প্রতি সমর্থন দেখানোর কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের মিত্র হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে ওয়াশিংটন, আর এ কারণে চীনের সঙ্গে উত্তেজনা কখনোই পুরোপুরি থামেনি। সবশেষে বলা যায়, ট্রাম্পের দাবি হয়তো তাইওয়ান প্রণালীতে সাময়িক স্বস্তি এনেছে। তবে চীন যেহেতু তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে, তাই ভবিষ্যতে সংঘাত এড়াতে হলে কেবল প্রতিশ্রুতি নয়, বহুপাক্ষিক কূটনৈতিক সমাধানই হবে মূল চাবিকাঠি। И чем быстрее, тем лучше завершение конфликта на Украине. আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছরের বেশি সময় পর এই শীর্ষ বৈঠকের শুরু থেকেই ছিল বিশ্বের দৃষ্টি। পুতিন খোলাখুলি স্বীকার করলেন, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠান্ডা যুদ্ধ পরবর্তী সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল, আর এই বৈঠক সেই উত্তেজনাকে ভাঙার এক বাস্তব প্রয়াস। পুতিন বলেন, মুখোমুখি বৈঠক আসলে অনেকটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছিল, কারণ দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ পরিস্থিতি দুই দেশের জন্যই ক্ষতিকর হয়ে উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, সময় এসেছে সংঘাত নয়, সংলাপের পথে হাঁটার।
সবচেয়ে আলোচিত প্রসঙ্গ ছিল ইউক্রেন যুদ্ধ। পুতিন ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইউক্রেন সংকট সমাধানে সত্যিকারের আগ্রহ দেখাচ্ছে। তবে রাশিয়ার কাছে ইউক্রেনের ঘটনাগুলো জাতীয় নিরাপত্তার জন্য মৌলিক হুমকি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনের জনগণকে রাশিয়া ভাই বোন মনে করে, তাই চলমান যুদ্ধ মস্কোর জন্যও এক গভীর বেদনা। পুতিনের মতে টেকসই শান্তি আসবে কেবল তখনই যখন সংকটের মূল কারণগুলো দূর করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করলে ইউক্রেন ইস্যুর স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে ইউক্রেনের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করার বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আশাবাদী রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, জ্বালানি প্রযুক্তি, ডিজিটাল খাত ও মহাকাশ অনুসন্ধানে রাশিয়া আমেরিকার সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এমনকি আর্কটিক অঞ্চল ও রাশিয়ার দূরপ্রাচ্য ও আমেরিকার পশ্চিম উপকূলের মধ্যে নতুন আন্তঃআঞ্চলিক সহযোগিতার পথ খুঁজে বের করার কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে তার ব্যবসায়িক এবং আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই আস্থার ভিত্তিতেই তিনি বিশ্বাস করেন, দ্রুত সময়ের মধ্যেই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, আলাস্কার এই বৈঠক শান্তির নতুন অধ্যায় খুলতে পারে। তবে একই সঙ্গে অনেকে সতর্ক করেছেন, এটি কেবল রাজনৈতিক বার্তা। বাস্তব মাটিতে সমীকরণ কতটা বদলাবে তা এখনো অনুমান করা যাচ্ছে না। বৈঠক শুরুর আগে পুতিনকে অবাক করে দিয়ে তারই মাথার উপর B-2 বোমারু বিমানের ঝাঁক আকাশ ভেদ করে ঘুরতে থাকে। পুতিন মাথা উঁচু করে সেটা দেখেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের আগে পুতিনকে ভয় দেখাতেই এমন আয়োজন ছিল ট্রাম্পের। কিন্তু পুতিনকে তাতেও কাবু করা যায়নি। ট্রাম্প পুতিনের এবারের বৈঠক তেমন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আলাস্কায় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির নমুনা দিলেন? কেননা পুতিন লাল গালিচায় হেঁটে যাওয়ার সময় আকাশে B-2 স্পিরিট বোমারু বিমান গর্জন তুলে উড়ে যায়। পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই আকাশে গর্জন তুলে এক বিশাল B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান উড়ে যায়। এটির সঙ্গে আরও কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান ছিল। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে B-2 যুদ্ধবিমান সহজেই নির্ভুল নিশানায় হামলা চালাতে সক্ষম। মার্কিন বাহিনী গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এই বোমারু বিমান দিয়েই হামলা চালিয়েছিল। আলাস্কা বৈঠকের আগে এমন শক্তি প্রদর্শন করে অভ্যর্থনা জানানোর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তির স্পষ্ট বার্তা বহন করছে। B-2 স্পিরিট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। প্রতিটি বিমানের দাম প্রায় $201 কোটি মার্কিন ডলার, যা নর্থ্রপ গ্রুম্যান নামের একটি কোম্পানি তৈরি করে। 80 দশকের শেষ দিকে উৎপাদন শুরু হলেও সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর উৎপাদন সীমিত করা হয় এবং শেষ পর্যন্ত মাত্র 21টি B-2 বোমারু বিমান তৈরি করা হয়। এই বোমারু বিমান একটানা 6000 নটিক্যাল মাইল 11,112 কিলোমিটার উড়তে পারে। 40,000 পাউন্ডের, যা 18,144 কেজি বেশি ওজনের অস্ত্র এই বিমানে বহন করা সম্ভব, যার মধ্যে পারমাণবিক বোমাও রাখা যায়। সর্বোচ্চ 16টি B-83 পারমাণবিক বোমা বহন করতে সক্ষম প্রতিটি বিমান। বিমানটির সর্বোচ্চ ক্ষমতা যেন অক্ষুণ্ণ থাকে তেমনভাবেই ভেতরে অস্ত্র রাখার জায়গা বানানো। এর ভেতরে বিশাল 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমাও বহন করা যায়। B-2 বিমান ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। অতীতে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে শুরু করে আফগানিস্তান, লিবিয়া ও ইরান পর্যন্ত দীর্ঘ মিশনে অংশ নিয়েছে এই যুদ্ধবিমান। এবছরের জুনে ইরানের ফোর্দো গবেষণা কেন্দ্রে এমন 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। B-2 বোমারু বিমানে মাত্র 2 জন পাইলট লাগে। অল্প জনবলে আধুনিক অটোমেশন সিস্টেমে এই বিমান কার্যকরভাবে চালানো সম্ভব। বিমানটির গোপন প্রযুক্তি এমনভাবে তৈরি যে শত্রুর রাডারে এটি কখনো ধরা পড়ে না। রাডারে B-2 এর প্রতিচ্ছবি একটি ছোট্ট পাখির মতো, যা প্রায় অদৃশ্য।
2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ওই সময় রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায়। ইতোমধ্যেই এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে এবং যুদ্ধ এখনো চলমান আছে। ইউরোপে গত 80 বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘাত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসানের লক্ষ্যে আলাস্কায় 3 ঘন্টার বৈঠক শেষ করে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি তখনই হবে যখন সত্যিকার অর্থেই চুক্তি হবে। এর মাধ্যমে ট্রাম্প আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার দিকেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। যৌথ এই সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক তা তিনিও আন্তরিকভাবে চান। একই সাথে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। Улучшит до завершения конфликта на Украине. আলাস্কার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প শীঘ্রই আবার দেখা করার কথা বললে পুতিন তাকে ইংরেজি বাক্য ব্যবহার করে পরের বার বৈঠকে মস্কোতে আমন্ত্রণ জানান। ট্রাম্পকে কি দেখানোর জন্য রাশিয়া ডাকছেন পুতিন?